সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিবা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার আমার দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। দেখো, গত ক্লাসে আমরা সম্ভবত একটা টপিকস নিয়ে করেছিলাম, আর আজকে অন্য একটা টপিকে আসলাম, কারণ আমাদের ইন্টারমিডিয়েট বা এইচএসসি টেস্ট পরীক্ষা চলছে। গতকালকে বা তার আগের দিন এমন কমেন্ট পেয়েছি যে স্যার, আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা নিয়ে খুব সমস্যা আছে, যদি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে একটা ভিডিও দিতেন। তাই আজকে এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে চলে এসেছি। চলো আমরা ক্লাসে চলে যাই। কমপ্লিটিং সেন্টেন্সটা কি আমাদের আগে তাই জানতে হবে। তোমরা সবাই জানো যে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে এমন একটা গ্রামারের এমন একটা টপিকস, যেটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা ক্লজ দেওয়া থাকে, বাকি ক্লজটা ওই সেন্টেন্স অনুযায়ী সামঞ্জস্য রেখে একটা সেন্টেন্স পূরণ করতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সের যে দুইটা বা তিনটা ক্লজ থাকে, অনেক সময় থাকতে পারে তিনটা, থাকতে পারে দুইটা, থাকতে পারে একটাও থাকতে পারে, তবে সেই সেন্টেন্স অনুযায়ী আমরা কি করব, ক্লজটা পরিবর্তন করব বা ক্লজটা শেষ করব। তাহলে আমরা চলো সরাসরি কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। দেখো, কমপ্লিটিং সেন্টেন্সের আমরা প্রথম রুলসটা লিখেছি কি, আমরা লিখেছি হচ্ছে দো এবং অল দো। দো মানেও যদিও, অল দো মানেও যদিও। অনেক সময় যদি কোনো সেন্টেন্সের মধ্যে দো এবং অল দো থাকে, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্স যখন কমপ্লিট করতে যাব তখন আমাদের কি করতে হবে, যে বিপরীত একটা অর্থ দিয়ে কি করতে হবে, সেটা পূরণ করতে হবে। অর্থাৎ বিপরীত অর্থটা হতে হবে আবার সামঞ্জস্যপূর্ণ। তাহলে দেখো, আমরা লিখে রেখেছি যে দো হি ইজ পোর, যদিও সে গরিব। দেখো, গরিবের সাথে তাহলে আমার বিপরীত সম্পর্ক কেমন আসে, যে গরিবের সাথে সম্পর্ক আমরা জানি যে গরিব কারা হয়, একেবারে যারা নুন আনতে পান্তা ফুরায় বা টাকা পয়সা নাই বা কাজকর্ম নাই, এদেরকে আমরা সচরাচর দরিদ্র বলি বা গরিব বলি। তো এরা কি হয়, এই দরিদ্রর সাথে কি বিপরীত শব্দ যায় দেখি আমরা, দো হি ইজ পোর, যদিও সে গরিব তারপরেও সে সৎ। তাহলে তারপরেও সে সৎ কি বলেছি আমরা, যে যদিও সে গরিব তারপরেও সে সৎ। তাহলে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। আমরা একটা কথা মাথায় রাখবো যে কমপ্লিটিং সেন্টেন্সে আমরা হয়তো বা জানি কিনা জানি না, তারপরে আমি তোমাদের জানাচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে খাতাগুলো দেখা হয়, বিশেষ করে বোর্ড খাতাগুলো যখন দেখা হয় তখন আমাদের টিচাররা, অর্থাৎ বোর্ড থেকে টিচারদের খাতা দেখার জন্য অ্যানসার শিট দিয়ে দেয়। অ্যানসার শিট দিয়ে দিলেও কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু অ্যানসার শিট করা থাকে না। কেন করা থাকে না জানো? এজন্য করা থাকে না, আমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদের ইচ্ছা মতো, আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, সেটা সামঞ্জস্য রেখে ওই ফলাফল অনুযায়ী আমরা ক্লোজ করতে পারি। যেমন আমরা করলাম কি, যদিও সে গরিব তারপরেও সে সৎ, যদিও সে গরিব তারপরেও সে ভিক্ষা করে না, যদিও সে গরিব তারপরেও সে চুরি করে না। এগুলো কি বিপরীত শব্দ আসে, তার মানে গরিবের সাথে সৎটাই ভালো আসে, তাই আমরা এটা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরের ক্লাস আমরা চলে যাই, অর্থাৎ পরের সেন্টেন্সে কি লিখেছি আমরা দেখি। পরের রুলস করেছে হচ্ছে সিন্স অবলিক অ্যাজ। অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যদি সিন্স বা অ্যাজ থাকে, সিন্স মানে যেহেতু, অ্যাজ মানে কারণ, সিন্স মানে কারণ, অ্যাজ মানেও কারণ হয়, তাহলে কারণ যখন থাকবে তখন সেটা ফলাফল দিয়ে শেষ করতে হবে, এবং সেই সেন্টেন্সটা মাথায় রাখতে হবে আমাদের যেই টেন্স, অর্থাৎ প্রথম ক্লজটা যেই টেন্সে থাকবে পরের ক্লজটাও সেই টেন্সে করতে হবে। দেখি আমরা কি এখানে লেখা আছে কি, দেখি আমরা, সিন্স দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, যেহেতু আবহাওয়া খুব ঠান্ডা ছিল। তাহলে তোমরা অটোমেটিক্যালি মাথায় একটা নিয়ে আসতে পারো, যেহেতু আবহাওয়া খুব ঠান্ডা ছিল, আমরা কলেজে যেতে পারিনি, আমরা বাইরে যেতে পারিনি। আবার যেমন গতকালকে একটা ক্লাসে খুব মজা করে বললাম যে একটা মেয়ে উঠে বললো যে স্যার, আবহাওয়া খুব ঠান্ডা থাকার কারণে গোসল করতে পারিনি। এটাও কিন্তু হবে। অর্থাৎ তোমরা মাথায় রাখবা, তোমরা এই যেহেতু আমরা করছি কমপ্লিটিং সেন্টেন্স, মনের ভাব প্রকাশ করার জন্য ইচ্ছা মতো করতে পারো, কিন্তু কি করতে হবে আমাদের, সেই সামঞ্জস্য রেখে একই ফলাফল দিতে হবে। দেখি আমরা, সিন্স দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, উই, দেখো কি ছিল এটা, কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা ক্যান নট কখনো ব্যবহার করতে পারবো না, এখানে কি ব্যবহার করব, কুড নট। তাহলে উই কুড নট গো আউট। আচ্ছা, উই কুড নট গো আউট, এটা করলে হয়ে যাবে। কোথা থেকে গো আউট হচ্ছে, বাসায় থেকে, ফ্রম হোম। অর্থাৎ আমরা বাইরে বের হতে পারিনি, অর্থাৎ এটাই সামঞ্জস্য আসলো, তাই এটা করলাম। আশা করছি বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সটি দেখি আমরা, সো ডট ডট দ্যাট। আমরা এটা অনেক আগেই করেছি বা এর আগেও এই সেন্টেন্সের সাথে পরিচিত ছিলাম। সো ডট ডট দ্যাট এর বাংলা আসে এত যে। অর্থাৎ একটা এমন একটা আসে যে কারণ আসে যে লোকটি এতই দুর্বল, যে আমি এতই গরিব, যে আমি এতই অসুস্থ, যে এরকম অর্থ যখন প্রকাশ করা হয় তখন
দেখো সো ডট ডট দ্যাট বসাই, দেখো সো ডট ডট দ্যাট, আর সো ডট ডট দ্যাট এর মধ্যে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে। দেখি আমরা কি করেছি, উদাহরণ দি ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট, লোকটি বা বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে, তাহলে কি দিবা তোমরা, তাহলে বলো। তাহলে আমরা করতে পারি, যেহেতু আমরা কি বললাম মনের ভাব প্রকাশ করতে হবে, তাহলে বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে জোরে হাঁটতে পারছে না, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে বেশি খেতে পারছে না, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে প্রার্থনা করতে পারছে না। তাহলে আমরা সচরাচর দেখি এর মধ্যে সামঞ্জস্য কোনটা আসে, যে দি ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট রান ফাস্ট, যে বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে দ্রুত দৌড়াতে পারছে না। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, পরের সেন্টেন্সে আমরা চলে যাই। পরের সেন্টেন্সের রুলস কি লিখেছি দেখি আমরা, নো সুনার হ্যাড ডট ডট দেন বা নো সুনার ডট ডট দেন, আমরা এই নো সুনার যখনই থাকবে তখনই আমরা মাথায় রাখবো যে এই সেন্টেন্সের মধ্যে অবশ্যই হ্যাড থাকবে। আর আমরা এটাও জানি যে কোন সেন্টেন্সে হ্যাড থাকে, তোমরা অবশ্যই অবগত আছো যে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড থাকে। আর পাস্ট পারফেক্ট টেন্সের শর্ত কি ছিল, যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখি আমরা কি লিখেছি, নো সুনার হ্যাড ডট ডট দেন বা নো সুনার ডট ডট দেন, অর্থাৎ এর মধ্যে হ্যাড থাকবে আমরা জানি। এর বাংলা আসে সচরাচর কেমন আসে দেখি আমরা, যেতে না যেতে, করতে না করতে, পৌঁছাতে না পৌঁছাতে, খেতে না খেতে, এরকম অর্থ প্রকাশ করে। তাহলে আমরা মাথায় রাখবো যে দুইটা ক্লজ থাকবে অবশ্যই। দেখি আমরা কি আরো প্রকাশ করতে পারি, যে ব্রিজটি করতে না করতে ভেঙে গেল, দেখো ব্রিজটি করতে না করতে ভেঙে গেল, সামঞ্জস্য একটা অ্যান্সার আসছে। আমরা কলেজে পৌঁছাতেই ঘন্টা পড়ে গেল, বৃষ্টি শুরু হলো, অবশ্যই বুঝতে পেরেছো। দেখি আমরা উদাহরণ কি লিখেছি, নো সুনার হ্যাড উই রিচড দ্য কলেজ, আমরা কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই, তাহলে কি করতে পারি, ঘন্টা পড়লো, ক্লাস শুরু হলো, বৃষ্টি শুরু হলো। দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স বলেছি, দেখো এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর দেখো বাংলা ক্লাসে যেটা লামলেন লয় থাকছে, যে আমরা কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হলো, তাহলে আমরা কি করতে পারি, অথবা ক্লাস শুরু হলো, অথবা স্যার ক্লাসের মধ্যে চলে গেলেন, তাহলে আমরা করি দি টিচার entered the classroom। আশা করছি বুঝতে পেরেছো। এখানে লিখেছি কি, যে শিক্ষক কলেজে, আমরা কলেজে পৌঁছাতে না পৌঁছাতে শিক্ষক ক্লাসরুমের মধ্যে চলে গেল। আচ্ছা, পরের সেন্টেন্সে চলে যাই আমরা। পরের সেন্টেন্সে দেখো কি লিখেছি আমরা, পরের সেন্টেন্সে লিখেছি অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দোর বাংলা আসে যেন, অর্থাৎ আমরা সচরাচর এই অ্যাজ ইফ আর অ্যাজ দো তুলনা অর্থে ব্যবহার করি। আর এটা দেখো একটা শর্ত দিয়ে রেখেছি আমরা, এখানে কি দিয়েছি দেখো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা আমরা একটা কথা আমরা মাথায় রাখবো, যে ইংরেজি গ্রামারে বেসিক্যালি এবং মোরালি আমরা যেটাই বলি না কেন, ইংরেজি গ্রামের অধিকাংশ রুলসেরই আমরা মাথায় রাখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে এবং পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। এটা মাথায় রাখবো আমরা। শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্স না, এটা যখন আমরা ন্যারেশন করতে যাব, তারপরে চেঞ্জিং সেন্টেন্স করতে যাব, তারপরে রাইট ফর্ম ভার্ব করতে যাব, অধিকাংশ জায়গায় আমাদের এই রুলসটা ফলো করতে হবে। দেখি আমরা অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ আসছে তুলনা, যেন, এবং তুলনা অর্থে আমরা ব্যবহার করব। কি অর্থে ব্যবহার করি দেখি আমরা, হি টকস অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলছে যেন, তাহলে তুলনা করে, সে এমন ভাবে কথা বলছে যেন সে সবকিছু জানে, সে এমন ভাবে কথা বলছে যেন সে একটা পাগল, সে এমন ভাবে কথা বলছে যে সে কিছুই জানে না, সে এমন ভাবে কথা বলছে যেন সে আমাকে কিছু বলবে। দেখি আমরা হি টকস অ্যাজ ইফ কি বলেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে চিনলাম আমরা, দেখো সাবজেক্ট থার্ড পারসন আছে এবং ভার্বের সাথে এস দা এস আছে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি টেন্স করতে হবে আমাদের, পাস্ট ইনডিফিনিট টেন্স। হি টকস অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলছে যেন হি নিউ এভরিথিং, সে সব কিছুই জানে। এমনকি আমরা এটাও করতে পারি, হি ডিড নট নো এভরিথিং, সে কিছুই জানে না। যেটা ইচ্ছা সেটা করতে পারো। এর আগেও বলেছি যে কমপ্লিটিং সেন্টেন্স তোমার মনের ভাব প্রকাশ করবা। তারপরে দেখি আমরা পরের সেন্টেন্সে কি লিখেছি, হি টকড সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে যদি আমরা করি, সে তাহলে ওটার মতোই করি, হি টকড অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বললো যেন সে সবকিছুই জানতো। তাহলে কি করব আমরা, হি হ্যাড কোথায় পেলাম, আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তাহলে হি হ্যাড নোটা কি, নো তখন নিউ হলে এখন কি হবে, known everything।
আশা করছি তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবা। আর পরবর্তীতে আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সের মোটামুটি 7 থেকে 8টা ক্লাস আসবে, না হলে তোমরা এই কনসেপ্টটা টোটালি বুঝতে পারবে না। তাই আমি আশা করছি যে তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো তোমরা শেয়ার করবা বন্ধুদের মাঝে, মাঝে তোমরা এগুলো দেখাবা এবং মাঝে মাঝে আমাদেরকে কমেন্ট করবা যে স্যার এরপরে এই ক্লাসটা দরকার, এই ক্লাসটা দরকার। আর আমরা চাচ্ছি যে তোমরা আমাদেরকে অবশ্যই সাহায্য করো বলতে কমেন্ট করো যে আমরা এর পরবর্তীতে কি ক্লাস করব, বা তোমরা কি জানতে চাচ্ছ প্রশ্ন করো। প্রশ্ন না করলে তোমরা কিছু শিখতে পারবে না। তাই আমি চাচ্ছি যে বিদ্যা ভান্ডার অনলাইন ক্লাস আমাদের যে একটা চ্যানেল আছে, চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার এবং লাইক করে সাথেই থাকবে।